15ই আগস্ট 1947 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে জাতির কষ্টার্জিত মুক্তির দিন, যা বীর মুক্তিযোদ্ধা এবং সাধারণ নাগরিকদের মধ্যে কয়েক দশকের নিরলস সংগ্রাম, ত্যাগ এবং ঐক্যের ফলে উদ্বুদ্ধ হয়েছিল। প্রতি বছর এই ঐতিহাসিক দিনটি জাঁকজমক এবং দেশপ্রেমের সাথে পালিত হয়। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে কি বললেন পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখার্জি, শুনব। জিয়ে রেখে আমরা হস্তান্তরিত স্বাধীনতা পেয়েছিলাম, যেমন নেতাজির অন্তর্ধান বর্ষ এখন উন্মোচন হয়নি। মোহাম্মদ আলী জিন্নার তাকে সাড়া দিয়ে তৎকালীন অবস্থায় পাকিস্তানের জন্ম নিল, মুসলিম অধ্যুষিত দেশ হলো, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল। এই যে বিষয়টা, সেই বিষয়টা এখনো আমরা কিন্তু একটা জায়গাতে এমন একটা এসেছি যেখানে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রটা কার্যত পাল্টে দেওয়ার একটা সুপরিকল্পিত একটা চলছিল। আজকে ৭৯তম ভারতবর্ষের যে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্রে যারা আঘাত আনতে চাইছে, সেই জায়গাটা আপনি কিভাবে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে আলোকপাত করবেন? প্রথমত, স্বাধীনতার সময় ভারত পাকিস্তানের যে বিভাজন, তার স্বাধীনতার উষাকাল রক্তাক্ত হয়েছিল ভাতৃঘাতী দাঙ্গায়। তার উপরে দাঁড়িয়েই দুই রাষ্ট্রের জন্য জিন্নাহ সাহেব কোনোদিন মসজিদে গেছেন বলে খবর পাওয়া যায়নি, এবং কোনোদিন তিনি 5 বার নামাজ পড়েছেন এমন খবর ছিল না, কিন্তু তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন। বলছে আবুল কালাম আজাদ, যিনি 5 নামাজি ছিলেন, তিনি বিশ্বাস করতেন, ধর্মীয়ভাবে তিনি তার ইসলামে বিশ্বাস ছিল, তিনি এই বিভাজনের বিরুদ্ধে ছিলেন। ফলে এটা নির্ভর করে না যে কে কতটা ধর্ম পালন করলেন। প্রকৃত ধর্ম পালনের মধ্যে কোনো সাম্প্রদায়িক মনোভাব তৈরি হয় না। সাম্প্রদায়িক মনোভাব তৈরি হয় আমার ধর্ম সবারই থেকে শ্রেষ্ঠ, এইখান থেকেই তৈরি হয় এক ধরনের সুপ্রিমেসি। তখনই অন্য ধর্মকে আঘাত করার মানসিকতা তৈরি হয়। আর সেই জায়গা শুরু হয়েছে ভারতবর্ষে ইংরেজরা যে বীজ বপন করে গিয়েছিল, তারই ফলশ্রুতি ধরে আমরা যখন এগিয়েছি। স্বাধীনতা আন্দোলনের সময় যারা একটা মশাও মারেনি, বরঞ্চ আত্মসমর্পণ করেছে, মুচিলেখা দিয়েছে, তারাই আজকে ভারতবর্ষের খুব দুর্ভাগ্যজনকভাবে জনগণের রায় তারা হতে ক্ষমতাসীন হয়েছে। যদিও বর্তমানে প্রশ্নটা এসেছে এই ক্ষমতাসীন হওয়ার পেছনেও কোনো ধরনের বিভিন্নভাবে দুর্নীতির কিছু প্রশ্ন আজকে সামনে এসেছে। সেটা তো ক্রমশ প্রকাশ্য পরে বিবেচনা হবে। বিচারাধীন বিষয় আছে, কিছু বিষয় বিচারাধীন, কিছু বিষয় আলোচনা চলছে। কিন্তু আমাদের দেশের স্বাধীনতার সময় যারা এই সংবিধান রচনা করেছিলেন, তারা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে ভারতীয় সমাজকে বিশ্লেষণ করেছিলেন। জওহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া, যেটা ভারত সম্পর্কে তিনি তার যে নির্দিষ্ট তথ্য দিয়েছেন, বিভিন্নভাবে তার আলোচনা করেছেন, তাতে এটা স্পষ্ট হয়ে যায় ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান এবং বিবিধের মাঝেই আমাদের হচ্ছে মিলনের যে রবীন্দ্রনাথের কবিগুরুর যে বাণী, সেই বাণীর প্রতিষ্ঠাতেই ধর্মনিরপেক্ষ শব্দটা এসেছিল। আধুনিক শিল্পায়নের প্রধান পূর্ব শর্ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেটা ইউরোপের বিভিন্ন দেশে তা প্রমাণিত হয়েছে। পুঁজিবাদ বিকশিত হলেও তারা চার্চকে রেখেছে রাজনীতির বাইরে। ফলে ধর্মকে রাজনীতির বাইরে রাখতে না পারলে ফলে সাংবিধানিক যে খণ্ডগুলি আছে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে, যেখানে খ্রিস্টানিটি আছে খ্রিস্টানিটির বিরুদ্ধে, যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানের বিরুদ্ধে। যে যুদ্ধের সূচনা একদিন আমেরিকা করেছিল, যেটা হ্যান্টিংটনের একটা বিখ্যাত উক্তি ছিল, যে ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘর্ষ। উনি সভ্যতার সংঘর্ষ মানে খ্রিস্টানিটিকে হাই ফর্মে রেখে ইসলামকে অবদমিত করে একটা সংঘর্ষের চূড়ান্ত রূপ সাংস্কৃতিক ফ্রন্টে তিনি আনার চেষ্টা করেছিলেন। তারই একটা রূপরেখা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা বিজেপি চালিয়ে যাচ্ছে, জনগণের একটা অংশ গ্রহণ করছে। বলা যেতে পারে মানুষকে বোঝাতে না পারাটা আমাদের দুর্বলতা, মানুষকে দোষারোপ করে কোনো লাভ নেই। অথবা ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক সিনারিওটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে
শুধুমাত্র কমিউনিস্টরা বাদ দিয়ে ভারতবর্ষের সে কংগ্রেস হোক বা কোনো আঞ্চলিক দল হোক, তারা কিন্তু কোনো না কোনো সময় পরিস্থিতির চাপে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এখান থেকে উৎসটা সঞ্চারিত হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত? আসলে ভারতীয় সমাজের গঠনে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং পরবর্তীকালে স্বাধীনতার সময় তেরাঙ্গা ঝান্ডা এবং আঞ্চলিক স্তরের কিছু বৈষম্য যা জনগণের মধ্যে এক বিভেদ সৃষ্টি করে। যেমন ধরুন আসামে মাটির তলা থেকে যদি সে তেল তুলে নিয়ে আসে আসামে, তাহলে তৈল শোধনাগার তৈরি হয় হচ্ছে বম্বেতে। তাহলে আমার মাটির তেল তুলে তুমি যদি ওখানে ইন্ডাস্ট্রি তৈরি করো, পশ্চিমবঙ্গের সমস্ত কয়লা উত্তোলন করে তুমি তার শেষ যদি প্রকৃত প্রস্তাবে বাংলাকে না দাও, বঞ্চনার একটা ইতিহাস কিন্তু আঞ্চলিক স্তরে তৈরি হয়েছে এবং সেইভাবে পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলির ক্ষেত্রে একটা বঞ্চনা তৈরি হয়েছে। এর ফলে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল এবং দেখুন আসাম 7বার ভেঙে 7 সিস্টার্স হয়ে গেছে। আঞ্চলিক বৈষম্য, এই আঞ্চলিক বৈষম্য অঞ্চলের কিছু স্বাভিমানকে কাজে লাগিয়ে তারা নিজ নিজ রাজনৈতিক দল করে, যেমন তেলেগু দেশম তৈরি করেছে, কি কখনো ডিএমকে তৈরি হয়েছে। তারা দেখেছে যে এরা ঠিক আমাদের কার্যকরী ভূমিকা নিচ্ছে না, বরঞ্চ তাদের চোখে মুখে কোনো বঞ্চনার কোনো একটা জায়গা ফুটে উঠেছে। তার ফলে সেই জায়গাটাকে তৈরি করে তারা এগোচ্ছে। আবার ধরুন আমরা যখন বলছি আমরা ধর্মনিরপেক্ষতা চাইছি, ওয়াসি তখন একটা দল তৈরি করছেন, ওয়াসি দল তৈরি করে বলছেন যে মুসলমানদের দল তিনি তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, হিন্দুত্বের বিরুদ্ধে লড়াই মুসলমানদের দল তৈরি করে কি আমাদের দেশে সাম্প্রদায়িক বিভাজনকে কি নষ্ট করা যাবে? ফলে আমাদের দরকার শ্রেণী ঐক্য, নিজেদের শ্রমজীবী মানুষের ঐক্য। এই ঐক্যই পারে আমাদের মধ্যে এক ঐক্যের কল্পনা তৈরি করতে। এই জন্যই আঞ্চলিক স্তরের বৈষম্যগুলি তৈরি হয়েছে আর সেখান থেকে উদ্ভূত হয়েছে আমাদের এই ধরনের সমস্যাগুলি। তো একটু অর্থনীতির ভাষাতে আসি। আমরা স্বপ্ন দেখছি $5 ট্রিলিয়ন অর্থনীতি, আমরা স্বপ্ন দেখছি, আমরা বলছি, আমরা প্রচার করছি। অন্যদিকে 80 কোটি লোককে আমাদের বিনামূল্যে রেশন দিতে হচ্ছে এখনো পর্যন্ত। দরিদ্র সীমার নিচে বসবাসকারীদের 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত আটকে রাখা হচ্ছে বিভিন্ন অজুহাত দেখিয়ে। অর্থনীতির এই বৈষম্যটা ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবসে কতটা প্রকট বলে মনে হচ্ছে? স্বাধীনতার পর থেকে বেশ কিছু স্লোগান যা কার্যকরী হয়। গরিবি হাটানোর স্লোগান এসেছে, গরিবকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গরিবই হাঁটেনি। কখনো বলেছে জয় জওয়ান জয় কিষান। আজকে কৃষকদের অবস্থান থেকে বোঝা যাবে যে আমরা কোন জায়গাতে এসে আজকে পৌঁছেছি। কৃষকের ভর্তুকি কমেছে, ফসলের ন্যায্য দাম তারা পাচ্ছেন না। সর্ষে যারা চাষ করছেন তারা সর্ষের দাম পাচ্ছেন না, কিন্তু সর্ষের তেলের দাম বাড়ছে। যারা নারকেল চাষ করছে তারা নারকেলের দাম পাচ্ছেন না, সেখানে নারকেল তেলের দাম বাড়ছে। অর্থাৎ যখনই তুমি সেটা শিল্পে নিয়ে যাচ্ছ, কনভার্ট করছো, সঙ্গে সঙ্গে সেই জিনিসের মুনাফা হচ্ছে, কিন্তু কৃষক কিন্তু কিছু পাচ্ছে না। ভারতীয় অর্থনীতির মধ্যে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা তো ব্যাংক জাতীয়করণ সমর্থন করেছি, জীবন বীমা তাকে আমরা তো সমর্থন করেছি, কয়লা শিল্পের জাতীয়করণ তো আমরা সমর্থন করেছি। এই যে জাতীয়করণের যে সমর্থনটা আমরা করেছিলাম ওটা কি সমাজতন্ত্র ছিল না? কিন্তু তবু মনে করি ব্যক্তি মালিকানাধীন অপেক্ষা সরকারের হাতে গেলে কাজের নিশ্চয়তা, কাজের সুরক্ষা, এই কাজগুলি হচ্ছে পাওয়া যায়। যতটুকু আমরা পেয়েছিলাম ততটুকু আজকে নষ্ট হয়ে গেছে। মানে আমরা বলবো যা ছিল তাই এখন ফিরে দাও সেই অরণ্য, আমাকে সেই জায়গাটা ফিরে দাও, তারপরে নয় আমি আরেকটু অগ্রগতির চেষ্টা করতে পারি। দিনের পর দিন পুঁজিপতিরা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তাদেরকে হচ্ছে যে ঋণ খেলাপিদের তারা ছেড়ে দিচ্ছে। আর হচ্ছে টোটো চালক সামান্য একটা সেই 1 লক্ষ টাকা লোন নিয়েছে বলে এক মাসের খেলাপির জন্য তার টোটো কেড়ে নিয়ে চলে যাচ্ছে। কেউ একটা ছোট জিনিস ব্যবসা করেছে তাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এই সরকারটা হচ্ছে পুঁজিপতিদের সরকার, এবং পুঁজিপতিদের মধ্যে যারা চূড়ান্ত প্রতিক্রিয়াশীল তাদের সরকারই হচ্ছে যে বিজেপির সরকার। অর্থনৈতিক দিক থেকে ধূলিসাৎ করেছে ভারতবর্ষের 130 কোটি জনতা। যদি 30 কোটির কেনার ক্ষমতা থাকে, ইউরোপের সব দেশগুলোকে একত্রিত করলে 30 কোটি লোক হয় না। এই কারণেই বলছে আমাদের বৃহৎ বাজার, আমাদেরকে বলছে লুট করো, আমাদেরকে নাও, আমাদের জমি নাও। সেই জন্যই তারা বলেছিল মেক ইন ইন্ডিয়া, এসো আমার দেশে, এসে আমাকে লুট করো, এই নাও আমার জমি কম পয়সায় নাও, এই নাও আমার সস্তা মজুর তুমি কম পয়সায় নাও। এই জন্যই তো মেক ইন ইন্ডিয়া আজকে হচ্ছে যে ফেল করেছে। আর ট্রাম্পের বন্ধু নমস্তে ট্রাম্প আজকে কিভাবে হচ্ছে যে আক্রমণ করছে ভারতবর্ষকে, সেটা নমস্তে ট্রাম্পের মধ্যে দিয়ে আজকে আমরা ফিরে মানে যেটাকে বলা হচ্ছে যে আমাদের কাছে আঘাত হিসাবে চিহ্নিত হয়েছে ভারতীয় অর্থনীতি। আমেরিকা একটা থ্রেট।
পার্থ মুখার্জি হিসেবে না, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে ৭৯তম স্বাধীনতা দিবসে কি চাইছেন, কি দরকার হচ্ছে জাতির ভালোর জন্য? চাওয়া একটাই, আমাদের দেশের জওহরলাল নেহরু যেদিন জাতীয় পতাকা তুলেছিলেন গভীর রাতে, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, জেগে উঠেছে একটা জাতি। উনি সেদিন বিখ্যাত আবেগবুদ্ধ কণ্ঠে বলেছিলেন, নিয়তির সঙ্গে যাত্রা শুরু করে। সমস্ত কালোবাজিদের উনি বলেছিলেন গুলি করে হত্যা করা হবে। আজকে ল্যাম্পপোস্ট বেড়েছে, তৈরি করেছে, গুলির সংখ্যা উৎপাদিত হয়েছে, একটা কালোবাজিকেও আমরা আঘাত করতে পারছি। চাওয়া একটাই, মানে আমার সন্তান যেন থাকে দিতে, এই কথাটাই একমাত্র কার্যকরিতা। বহু রূপ আছে, সেই বহু রূপকে আমাদের বহুমুখী কর্মসূচি নিয়ে আমাদের কার্যকরী করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস, আসানসোল। ফোন নম্বর 7872790000। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।